ওভার কনফিডেন্ট ভালো না, ডাক্তার আখি। প্রমাণ সহিত কথা বলতে আসবো আপনার সাথে। আমিও অপেক্ষা করব আপনার। আখি নির্ভয়ে ইন্সপেক্টর জিসানের জবাব দেয়। ইন্সপেক্টর জিসান প্রস্থান করেন সাথে সাথে। আখি এবার টেবিলে রাখা গ্লাস থেকে গ্লাস ভর্তি পানি এক টানে খেয়ে নেয়। আখির ভাবসাব দেখে আদিতের কেমন জানি লাগলো, যেন আখিকে স্বাভাবিক দেখা যাচ্ছে না। আদিত্য কিছু বুঝে ওঠার আগেই আখি জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে গেল। বেশ চিন্তিত হয়ে বসে আছে জিসান। আখির বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে এসেছে। লিজানের মৃত্যুর সময় আখি তার বাড়িতেই ছিল। এমনকি কলির মৃত্যুর সময়ও আখি তার বাড়িতেই ছিল সিসিটিভি ফুটেজ মোতাবেক। তবে কে খুন করলো এদের? সব কিছু তো আখিকে ইশারা করে, কিন্তু সে একসাথে দুই স্থানে কিভাবে থাকতে পারে? কলি আর লিজানের পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী তাদের মৃত্যুর সময় তো আর ভুলও দেখাতে পারে না। কিছু ভেবে মেলাতে পারছে না জিসান। হঠাৎ তার একজন কনস্টেবল আসলেও তার কাছে। কথাটা শুনে অনেক আশ্চর্য হলো জিসান। কনস্টেবলের হাত থেকে ফাইলটা নিয়ে নিলেও টান দিয়ে। ফাইলটা খুলে কৌতূহল ও মনোযোগ সহকারে পড়তে শুরু করলো। ফাইলের লেখাগুলো পড়ার পর বাকরুদ্ধ হয়ে গেল ইন্সপেক্টর জিসান। 13 বছর আগে একজন পুরুষ খুন হয়েছিল, যার লাশের পাশে প্রমত্ত অঙ্গনা নামটা পাওয়া যায়। তারপর আরও 15টা খুন হয়। সব কয়টা লাশের পাশে একই নাম ছিল, কিন্তু আলাদা বিষয়, এই সকল লাশের পাশে প্রমত্তাঙ্গনা নামটা লেখা থাকার সাথে কয়েকটা বাক্যও লেখা ছিল, সেগুলো এই ফাইলে এত বিস্তারিতভাবে দেওয়া না থাকলেও জিসান লক্ষ্য করলো আলাদা একটা বিষয়। 6 বছর আগে যখন একজন পুরুষের খুন হয়েছিল, তখন তার লাশের পাশে প্রমত্তাঙ্গনা লেখাটার সাথে লেখা ছিল। কিন্তু এর পরবর্তীতে দুইটা লাশের পাশে প্রমত্তাঙ্গনা নাম ব্যতীত অন্য কোনো বাক্য পাওয়া যায়নি। 13 বছর আগের ফাইল অনুযায়ী প্রমত্তাঙ্গনা তার নামের সাথে খুনের কারণ বলে দেয়, কিন্তু 4 বছর আগে শেষ সেই দুই খুন আর এখন কলিয়া লিজানের খুন, এই চারটে লাশের পাশে প্রমত্তাঙ্গনার নাম ব্যতীত আর কিছুই পাওয়া যায়নি। এর মানে কি হতে পারে? এই প্রমত্তাঙ্গনা একজন না দুইজন? এমনও হতে পারে কেউ আসল প্রমত্তাঙ্গনার নাম নিয়ে নিজে খুন করে বেড়াচ্ছে। সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে জিসানের। অনেক ভাবনার পর জিজ্ঞেস করলো হাবিলদার ফয়েজকে জিসান। ফয়েজ সাহেব, 13 বছর আগে প্রমত্ত অঙ্গনা কেস কে দেখেছিল আপনি জানেন? আপনি পুলিশ ফোর্সে অনেক আগ থেকে আছেন, আপনি জানতে পারেন বলে মনে হয় আমার। স্যার, যতটুকু জানি ইন্সপেক্টর ইশতিয়াক কেসটা দেখেছিলেন, কিন্তু আমি শুনেছি এই বিষয়ে জানি না তেমন কিছু। ইশতিয়াক সাহেবের বাড়ির অ্যাড্রেস জোগাড় করে দিতে পারবেন আমায়? ইয়েস স্যার, আমি দেখছি। স্যালাইন চলছে আখি। অচেতন হয়ে পড়ে আছে একটা কেবিনের বেডে। পাশে আদিত্য বসে আছে। খুব ইচ্ছে হলো তার আখির মাথায় হাত বুলিয়ে দেওয়ার, তার হাতটা ধরার। তবে হাতটা ধরতে গিয়েও ধরল না। ব্যথা ভরা ঝড়ে বলল, তোমার অগোচরে কখনো তোমাকে স্পর্শ করিনি, আর করবো না। আমার ভালোবাসায় যে কোনো অপবিত্রতা নেই এই সুখ পাখি। আমি যদি পারতাম তবে এক নিমিষেই তোমার সব অশান্তির কারণ দূর করে দিতাম। নিয়ে যেতাম তোমাকে নতুন এক সুখের ছোঁয়ায়, যেখানে দুঃখ তোমায় দূর থেকেও দেখে যাওয়ার সাহস জুটিয়ে উঠতে পারতো না। সেই স্বাধীন চঞ্চল আখি কখনো আর দুঃখের সাগরে তলিয়ে যেতে পারতো না। আমারই দোষ ছিল আখি। সেদিন যদি ওভাবে চলে না যেতাম, জোর করে নিজের ভালোবাসা নিজের কাছে ধরে রাখতে চাইতাম, তবে হয়তো আজ আমাদের দুজনেরই জীবন সুখে ভরপুর হতো। তুমি চিন্তা করো না, আমি ফিরে যখন এসেছি, তবে তোমায় কখনো পিছু টানে পড়তে দিব না। মিথ্যে হাসির আড়ালে আর কখনো তোমাকে লুকাতে দিব না। তোমার চেহারার হাসিতে শুধু সত্য সুখ লুকিয়ে থাকবে, তুমি দেখে নিও। আখির দিকে তাকিয়ে আদিত্য কথাগুলো বলছিল। হঠাৎ আখির জ্ঞান ফিরে চোখ খুলে তাকিয়ে দেখে সামনে আদিত্য বসে আছে। আখি ঝটপট উঠে বসতে আদিত্য তাতে বাধা প্রদান করে। কি করছো? শুয়ে থাকো, তোমার শরীর অনেক দুর্বল, ইউ নিড রেস্ট। আই ফাইন ডক্টর আদিত্য।
তা আমাকে এখানে কেন এনেছেন? আর স্লাইমই কে দিল? সামনে বসে থাকা এক জলজ্যান্ত মানুষকে দেখতে পাও না? তার মানে আপনি আমায় কোলে করে এনেছেন? তো আমি তোমায় আর কিভাবে আনতে পারতাম? তাই বলে আপনি আমাকে না বলে আমার অগোচরে আমায় কোলে নেবেন? প্রয়োজনে নিয়েছি আঁকি। এমন ভাব করছো যেন আর কখনো নেইনি। এক সময় নিজে থেকেই কোলে চড়ার ধান্দা করতে, যখন তখন। আর এখন ক্ষেপে উঠছো। একসময় উঠতাম বলে আপনি আমায় রোজ কোলে নেবেন এখন? আর তখন আমি 18 বছরের তরুণী ছিলাম। আর এখন 25 বছরের ম্যাচিওর একজন নারী। তাছাড়া আমাদের সম্পর্ক এখন আলাদা। কোনো বইতে লেখা আছে 18 বছরের মেয়ে কোলে উঠতে পারবে না, 25 বছরের নারী পারবে না? আপনি খুব বেশি লজিক খুঁজছেন বলে মনে হয় না? তুমি খুব বেশি লজিক দেখাতে চাইছো বলে মনে হচ্ছে না। আপনি কিন্তু এবার অতিরিক্ত বিরক্ত করছেন। তুমি কোথায় কম করছো? আপনি যে আস্ত ঢ্যাঁড়স ছিলেন, সেই আস্ত ঢ্যাঁড়সই রয়েছেন, একটু বদলাননি। হ্যাঁ, আর তুমি সেই ঢ্যাঁড়সের পচা অংশ। কথাটা শুনেই আখি হাসি চলে আসলো। হাসতে হাসতে বলল, ঢ্যাঁড়সের পচা অংশ এ কেমন উপাধি? বেশ করেছি। তোমার সাথে কথায় জিতে ওঠার ক্ষমতা আমি কোথা থেকে জুটাবো? মুখে তো কথার ফুল ছড়ি। এবার চুপ করে শুয়ে থাকো। স্যালাইনটা শেষ না হওয়া অবধি জায়গা থেকে নড়বে না। আপনি বললেন আর আমি করলাম, তাই না? মোটেও এমনটা ভাববেন না। আমি একদম ঠিক আছি, কাজ আছে আমার। আখি উঠে যেতে নিচ্ছে। আদ্রিত আখিকে টান দিয়ে বসা থেকে বালিশে শুইয়ে দিল, যাতে আদ্রিত বেশ ঝুঁকে আখির উপর চলে গেল। দুজনের চোখে চোখ পড়ল। দুজনের ঘন নিঃশ্বাস উপচে পড়ছে একে অপরের উপর। হৃদস্পন্দন দ্রুতগতির হয়ে গেল মুহূর্তেই দুজনার। পুরাতন সেই সুপ্ত অনুভূতিগুলো নাড়া দিয়ে গেল দুজনেরই মনে। তবে অল্প সময় আখি স্বাভাবিক অবস্থায় চলে আসলে আদিতের বুকে হালকা ধাক্কা দিল উঠে যাওয়ার জন্য। ধাক্কাটাতে আদিত্য স্বাভাবিক অবস্থায় ফিরে এসে হাঁকির উপর থেকে উঠে বসল। বেশ শান্ত গলায় বলল আদ্রিত, সব কিছুতেই যে ভালো না আখি। আমার সাথে ঝগড়া করার ইচ্ছে করো ইচ্ছে মতো, কিন্তু নিজেকে কষ্ট দিও না। ঘুমিয়ে থাকো। সুস্থ হয়ে গেলে ইচ্ছে মতো ঝগড়া করে নিও। ঝগড়া আপনি শুরু করেন, আমি না। না, তুমি কেন শুরু করবে? ঝগড়া কাকে বলে তুমি তো জানোই না। আদিতের কথায় দাঁত কেলিয়ে হাসি দিল আখি। আখির মুখে সেই দুষ্ট হাসি মন ভুলালো আদ্রিতের। আখি ইচ্ছে করেই তার সাথে ঝগড়া বাঁধায়, জানে আদ্রিত আদিতের সাথে ঝগড়া করা যে তার এক সময়কার সব থেকে পছন্দের একটা অভ্যেস ছিল। অভ্যেসটা এখনো আখি যেতে দেয়নি, জেনেই মনে বেশ শান্তি পেল আদ্রিত। এবার বলল, পারো বটে তুমি। ঘুমো এবার। ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছি, খেয়ে নাও। এমনিতেই ঘুম চলে আসবে। রিয়াদ দেখা করতে এসেছে আজ আদৃশের সাথে। দুজন বেশ সময় থেকে গল্পে মগ্ন একে অপরের সাথে। আজ আদৃশ হৃদিকাকে নিয়ে বাইরে যাবে বলেছিল, কিন্তু হঠাৎ রিয়াদ আসলেই যাওয়া ক্যান্সেল করে দিল সে। সেই কবে থেকে এই রিয়াদকে নিয়ে পড়ে আছে আদৃশ। রিয়াদকে পেলে যেন দুনিয়া ভুলে যায়, এমনটাই মনে হয় হৃদিকার। এখন থেকে নয়, যবে থেকে বাড়িতে এসেছে হৃদিকা তখন থেকেই দেখছে এই রিয়াদকে নিজের জীবনের একটা আলাদা অংশ মনে করে আদৃশ। দুজন ড্রয়িং রুমে বসে গল্প করছে। দূর থেকে তাদের দিকে দৃষ্টি স্থির রেখে তাকিয়ে আছে ঋতিকা। রিয়াদ, কি করব বল? আখিকে তো কোনো মতে আর ধরে রাখতে পারছি না। আরে চিন্তা করিস না, এই মেয়েদের পিছনে বেশি ঘুরলে এমন। পাত্তা দেওয়াও বন্ধ করে দিয়ে দেখ, এমনিতেই পেছনে এসে ঘুরঘুর করবে। আখি এমন না রিয়াদ। আরে ঘুরে ফিরে সকল মেয়েরা হ্যাঁ একই সেম। আদিত্য আখিকে ঘুমের ওষুধ খাইয়ে তাকে ঘুমানোর কথা বলে কেবিন থেকে বেরোতে যাবে, তখন সেখানে প্রবেশ করলেন ডক্টর আশরাফ ও ডক্টর আহিল, সম্পর্কে আখির বড় ভাই। আহিল ছুটে ছিল, তবে তার বোন হাসপাতালে জয়েন করেছে শুনেই নিজেকে আটকে রাখতে পারেনি। আজকেও ছুটেছিল, কিন্তু বোনকে দেখার আশ আর লুকাতে না পেরে চলে আসলো। এসে যখন শুনল তার বোন অজ্ঞান হয়ে পড়ে গেছে, তখন তার ভেতরের অস্থিরতা কত গুণ বেড়ে গেছিল তা শুধু সেই জানে। তবু নিজেকে কঠিন মানবরূপে উপস্থাপন করার দৃঢ় প্রচেষ্টা নিয়ে হাসলেও বোনের সন্নিকটে। ডক্টর আশরাফও মেয়ের অবস্থা সম্পর্কে জেনে নিজেকে আর দমিয়ে রাখতে পারেনি। দুজনের ভেতরে অস্বাভাবিক ভাবটা থাকলেও বাইরের দিক থেকে যথেষ্ট স্বাভাবিক হয়ে থাকার চেষ্টা করে আসলেন। ডক্টর আশরাফ জিজ্ঞেস করলেন আখিকে, ডাক্তার আখি,
আপনার নাকি শরীর খারাপ? আঁখি জানে তার বাবা তার শরীর খারাপ শুনে অস্থির হয়ে আছেন, যা উনি আঁখিকে বোঝাতে চাইছেন না। কিন্তু আঁখি তা ঠিকই বুঝে নিতে পেরেছে, যার ফলস্বরূপ তার মনে এক উৎফুল্ল ভাব ছেয়ে গেল। তার বাবা ও ভাই তার উপর রেগে থাকলেও তাকে নিয়ে ভাবাটা বন্ধ করেনি তারা। এখনও আঁখিকে তারা ঠিক আগের মতোই ভালোবাসে। আঁখির জন্য যে তা খুব বড় পাওনা। আঁখি এবার বেশ খুশি মনে ঠোঁটের কোণে অল্প হাসি টেনে বলল, তেমন কিছু না স্যার, এমনি একটু শরীর দুর্বল। খবর পেয়েছি আপনার শরীর খুব দুর্বল। ডাক্তার আদৃত আপনার চেক আপ করেছেন। আপনাকে ছুটি দেওয়া হলো। বাড়ি গিয়ে বিশ্রাম নিন। শরীর ভালো হলে তখন এসে হাসপাতালে জয়েন করে নেবেন। কাট কাট কণ্ঠে কথাগুলো বলেই চলে গেলেন ডক্টর আশরাফ। এবার আহিল বলল, নিজের খেয়াল রাখবেন ডাক্তার আখি, এত বেখেয়ালি থাকলে তো হয়। অতঃপর আহিলও চলে যেতে নিলেই আঁখি উঠেই তাকে পেছন থেকে জড়িয়ে ধরে নিল। ফুফিয়ে কেঁদে উঠে বলতে লাগলো, ভাইয়া ক্ষমা করে দে আমায়। বাবা মায়ের কাছে ক্ষমা চাওয়ার কোনো ক্ষমতা আমার নেই রে ভাইয়া। কিন্তু তুই তো আমার সেই ভাইয়া যে কখনো আমার উপর রাগে না, আমায় সব সময় মাথায় তুলে রাখে, যার চোখে আমার কখনো কোনো দোষ থাকে না, যার জন্য সে মরতে বা মারতে কখনো দ্বিধা বোধ করবে না। তার দিকে থেকে আজ কিভাবে সে মুখ ফিরিয়ে নিতে পারে? এই ভাইয়া, তুই না 2 ঘন্টার বেশি আমার সাথে কথা না বলে থাকতে পারতি না? তবে আজ তো 3 বছর পেরিয়ে গেল, কিভাবে কথা না বলে আছিস বল? ভুল করে গেছি ভাইয়া। আদৃশের মিথ্যে ভালোবাসা হারানোর ভয়ে তোমাদের সাথে জড়িয়ে থাকা অকৃত্রিম ও সত্যিকারের ভালোবাসার বন্ধনে অসম্মান করলাম আমি। তার সাজাও তো পাচ্ছি, আর সাজা দিস না। সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছে আমার। আল্লাহ আমাকে ছাড় দেননি, দেখ দয়া করে আর পর করে দিস না। আঁখির কথায় চোখে জমে আসা জল উপচে পড়ল। তবুও নিজেকে দুর্বল পড়তে দিল না আহিল। চেয়েও আঁখির দেওয়া ক্ষত সে ভুলতে পারে না। হ্যাঁ, অনেক করে নিজেকে সামলালো। আঁখিকে নিজের থেকে খুব সাবধানে ছাড়িয়ে নিল, যাতে তার হাতের স্যালাইনে সূচের জায়গাটায় সে ব্যথা না পায়। অতঃপর পাক না ফিরেই চলে গেল সে বেগতিক পায়ে। আঁখি সেই জায়গায় হুমড়ি খেয়ে পড়েই কাঁদতে লাগলো। কয়েক মুহূর্তে ইন্সপেক্টর ইশতিয়াকের বাড়ির অ্যাড্রেস পেয়ে গেল জিসান। কিন্তু তার বাড়িকে উল্টো আরও নিরাশতায় পড়ল সে। তার স্ত্রীর কাছ থেকে জানা যায় ইশতিয়াক নিজেই 7 বছর আগে প্রমত্ত অঙ্গনার হাতেই খুন হয়। তার লাশের পাশে লেখা ছিল, তার স্ত্রী জুলেখার কাছ থেকে আরও জানা যায় ইশতিয়াক একজন চরিত্রহীন লোক ছিল। মেয়েদের কোন নজরে দেখত সে। অনেক নারীর সাথেই তার অবৈধ সম্পর্ক ছিল। স্ত্রীকে অনেক মারধরও করতো সে। তার একটা ছেলেও আছে। স্ত্রীর যাওয়ার কোনো জায়গা না থাকায় সব কিছুর পরেও স্বামীর ঘরে পড়ে থাকতো। কিন্তু ইশতিয়াকের হঠাৎ মৃত্যু হয়। তার স্ত্রী এতে অনিশ্চয়তায় পড়ে যান, নিজের আর ছেলের ভবিষ্যতের কথা ভেবে। অতঃপর এর কয়েকদিন পরই একটা কোম্পানি থেকেই ওনার জন্য জব অফার আসে। অথচ উনি এসবের কথা কখনো ভাবেননি। উনি এসএসসি পাস হওয়ায় কোম্পানিটাতে পিওনের পোস্ট পান উনি। তার সম্পূর্ণ সে কোম্পানির উদ্যোগে। উনি আজও এর পিছনের কারণ খুঁজে বের করতে পারেনি। কোনো কোম্পানি কেনই বা নিজে থেকে এসে ওনাকে জব অফার করবে। কিন্তু সব মিলিয়ে নিজের জব আর স্বামীর পেনশনের টাকায় ভালোই যাচ্ছে জুলেখার দিন। তবে প্রমত্ত অঙ্গনের সম্পর্কে আর কিছুই জানা নেই জুলেখার। জিসান কিছুই ভেবে বের করতে পারছে না। কে এই প্রমত্ত অঙ্গনা? চাই কি সে? ইন্সপেক্টর ইশতিয়াককেও মেরে ফেলেছে। এবার সে 13 বছর আগের কেসটা সম্পর্কে জানবে কি করে? আঁখির স্যালাইনের সুচ এর জায়গা খুব ভালো করে দেখছে আদৃত। সুচটা জায়গায় বিচ্যুত হয়েছে কিনা আঁখি অপলকে দেখে যাচ্ছে তাকে। আদৃত কত খেয়াল করছে তার। একটু আগেই তো ফ্লোর থেকে সযত্নে তুলে তাকে বেডে বসালো, মুছে দিল তার চোখের জল। এবার কত যত্ন সহকারে তার পরিচর্যা করছে। কেন হাতি তো যেমনটা করে এমন যত্ন এমন দরদ তো হাদি তো সেই বছরখানিক আগেও দেখাতো আঁখিকে। কিন্তু তখন যখন এসবের কোনো মানেই ছিল না হাদিদের কাছে, তবে এখন কীভাবে কোনো মানে থাকবে? সত্যি কি হাদি তো শুধু মনুষ্যত্ব থেকে আঁখির জন্য এমন করে? এবার আঁখি মুখ ফুটিয়ে জিজ্ঞেস করে বসলো,